নমস্কার বন্ধুরা, মিউচুয়াল ফান্ড বাছাই করার সময় আমরা সবাই একটা বড় ভুল করি, আর সেটা হলো যে আমরা শুধুই রিটার্ন দেখি, কিন্তু রিটার্ন একা সত্য কথা বলে না। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 9টা রেশিও সম্বন্ধে, যে রেশিওগুলো মিউচুয়াল ফান্ড নির্বাচনের আগে আপনার অবশ্যই দেখে নিতে হবে। আর এই 9টা রেশিও না দেখলে আপনার মিউচুয়াল ফান্ড বাছাই হবে অসম্পূর্ণ। প্রথম রেশিও সিএজিআর, এর পুরো নাম হলো কম্পাউন্ডিং অ্যানুয়াল গ্রোথ রেট। এইবার এই রেশিওর ফর্মুলা কি সে সম্বন্ধে আমি যাব না। আজকের ভিডিওতে কোনো রেশিওরই ফর্মুলা সম্বন্ধে আমি আলোচনা করব না, তাহলে এই ভিডিওটা কমপ্লিকেটেড হয়ে যাবে। আমাদের যেটা জানা দরকার যে এই রেশিওটা কি বোঝায়, মানে এই রেশিওর তাৎপর্যটা কি, এই রেশিওটা বেশি হলে লাভ হবে না কম হলে লাভ হবে, কত হওয়া উচিত, এটা জানা বেশি জরুরি। রেশিও ক্যালকুলেশন করার দরকার নেই, কারণ যে কোনো মিউচুয়াল ফান্ড ওয়েবসাইটেতেই আপনি তাদের রেশিও পেয়েই যাবেন। নাম্বারটা তো আপনার কাছে থাকছেই, আমাকে শুধু জানতে হবে যে এই নাম্বারটা কি বোঝাচ্ছে। এই নাম্বারটা দুটো মিউচুয়াল ফান্ডের সাথে যখন তুলনা করব, তখন এটা আমি কিভাবে কাজে লাগাতে পারবো সেটা বেশি ইম্পর্টেন্ট। তো সেই কারণের জন্যই কোনো রেশিওতে ফর্মুলা নয়, শুধুমাত্র তার তাৎপর্যটা বোঝানোর চেষ্টা করি। এবার যেটা বলছিলাম, যেমন ধরুন সিএজিআর, তো সিএজিআর আমাদের কি বলে? সিএজিআর এটা বলে যে অ্যাভারেজ অ্যানুয়াল গ্রোথ কত হয়েছে, এবং এটা অবশ্যই লং টার্মেতে, মানে যদি আপনি কোনো ফান্ডেতে ইনভেস্ট করে থাকেন এবং ধরুন 2-5 বছরের জন্য ইনভেস্ট করছেন, তাহলে ইয়ারলি এই ফান্ড থেকে আপনি কিরকম রিটার্ন পেয়েছেন অ্যাভারেজ, সেটা বোঝায় সিএজিআর। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে সিএজিআর যত বেশি হবে ততই লাভ হবে। কিন্তু এই সিএজিআর কি বলে না, সিএজিআর এর লিমিটেশনটা কি? এটা বলে না যে এই ফান্ডটা এই রিটার্ন পেতে কি পরিমাণ রিস্ক নিয়েছে, এটা সিএজিআর থেকে বোঝা যায় না। এই ফান্ডটা কতখানি ভোলাটাইল ছিল, সেইটা কিন্তু এই সিএজিআর ডেটা আপনাকে বলবে না। আর বলবে না এর কনসিস্টেন্সি। তো এইগুলো কিন্তু জানতে গেলে আমাদের আরো অনেকগুলো রেশিও দেখতে হবে, সেই নিয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করছি। এরপরে 2 নম্বর যে রেশিও, সেটাকে বলা হচ্ছে এক্সআইআরআর বা এক্সটেন্ডেড ইন্টারনাল রেট অফ রিটার্ন। এটা আসলে সিএজিআর এর মতোই, কিন্তু সিএজিআর এর থেকে আলাদা এখানেতেই যে সিএজিআর এ কি হয় যে একটা পয়েন্ট টু পয়েন্ট আপনার ইনভেস্টমেন্টের রিটার্নের আপনি ক্যালকুলেশনটা করতে পারছেন। কিন্তু মুশকিল হয় যে আমরা যখন ইনভেস্ট করি, আমরা তো কোনো একটা পয়েন্টেতে একেবারেই পুরো টাকা ইনভেস্ট করি না, আমরা বিভিন্ন সময়ে ইনভেস্ট করি। আমরা এসআইপি তে ইনভেস্ট করি কিংবা আমরা এসডব্লিউপি করি। এখানে কি হয়, মাল্টিপল ক্যাশ ফ্লো হয়, টাকা একবারে আসে না, বারে বারে আসে। আর সেই কারণের জন্যই সেক্ষেত্রে তার রিটার্নটা কেমন হলো সেটা বোঝার জন্য আমরা ইউজ করি এক্সআইআরআর। সুতরাং এক্ষেত্রেও বুঝতেই পাচ্ছেন যে এক্সআইআরআর বেশি হলে সেটা ভালো হবে। তো সিএজিআর আর এক্সআইআরআর এর মধ্যে পার্থক্য এটাই, যখন আমি একটা বাল্ক ইনভেস্টমেন্ট করব এবং সেখান থেকে রিটার্ন পাবো, তখন সেটাকে আমরা সিএজিআর হিসেবে ক্যালকুলেশন করব। কিন্তু যখন এসআইপি তে ইনভেস্ট করব, সেক্ষেত্রে মাল্টিপল ক্যাশ ফ্লো হবে, সেক্ষেত্রে আমরা এক্সআইআরআর দিয়ে হিসাবটা করব। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ রেশিও, সেটাও খুব ইম্পর্টেন্ট, তার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমি যদি খুব সহজ ভাষায় বলি, তাহলে এটা বলতে পারি যে এর রিটার্নটা কতটা ফ্ল্যাকচুয়েট করেছে। ধরুন আপনি এফডি তে টাকা রাখলেন, তাহলে এফডির যে রিটার্ন সেটা তো 6% যদি হয়, সেই 6% তো কন্টিনিউয়াস থাকবে না, প্রতি মাসে মাসে সেটা 6% রিটার্নই দেবে, সেটা কন্টিনিউয়াস। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু রিটার্নটা এরকম হয় না। হতে পারে যে এক মাসে 10% রিটার্ন পজিটিভ হলো, তারপরের মাসে সেটা 5% হলো, তারপরের মাসে এমনও হতে পারে যে -2% হয়ে গেল। কিন্তু দেখা যাবে যে 5 বছর পরে কিন্তু আপনার পজিটিভ 10%ই অ্যাভারেজ আছে। তাহলে এক্ষেত্রে কি হলো যে রিটার্নটা কিন্তু একেবারে লিনিয়ার নয়, মানে একবারে বাড়তেই থাকছে এরকমটা নয়, কিন্তু কখনো বাড়ছে কখনো কমছে, কিন্তু আসলে কিন্তু বাড়তে থাকছে সামনের দিকে। তো এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাহায্যে আমরা এই ভোলাটিলিটিটা মাপি। এইবার যদি আমি বলি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বেশি, তার মানে কি, তার মানে এর ভোলাটিলিটিটা বেশি, মানে এর রিটার্নটা আপ ডাউন বেশি করছে। আর যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কম হয়, তার মানে কি, এর ভোলাটিলিটিটা কম আছে, আপ ডাউনটা কম করছে। এইবার দেখুন দুটো ফান্ডেরই রিটার্ন সমান দিয়েছে 5 বছরে, কিন্তু একটা ফান্ডেতে এইরকম আপ ডাউনটা বেশি ছিল আর একটা ফান্ডেতে এরকম আপ ডাউনটা কম ছিল। আপনি কোনটা প্রেফার করবেন? অবশ্যই যেটাতে কম আপ ডাউন হচ্ছিল সেটাই প্রেফার করবেন, কারণ সবাই চাই রাতে একটু নিশ্চিন্তে ঘুমোতে। যে ফান্ডটাতে ভোলাটিলিটি বেশি
বারবার যদি সেটা বেশি বেশি ডাউন হয়ে যায় তাহলে ভয় বেশি পায়। তো সেই কারণের জন্য যেটাতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কম হবে, ভোলাটিলিটি কম হবে, সেই ফান্ডটাই আমরা প্রেফার করব যদি দুটোরই আলটিমেট রিটার্নটা সমানই হয়। এরপরে যে রেশিওটার কথা বলবো সেটা কিন্তু মিউচুয়াল ফান্ডের একটা খুব গুরুত্বপূর্ণ রেশিও, আর এর নাম হচ্ছে শার্প রেশিও। শার্প রেশিও মানে কি বোঝায়? যে কতটা রিস্ক নিয়ে কতটা রিটার্ন দিতে পারলাম, সেটা সব থেকে ইম্পর্টেন্ট না। ধরুন রিস্ক নিলাম কিন্তু সেই তুলনায় যদি রিটার্ন না পাই তাহলে তো আমার কোনো লাভ নেই। মনে করুন আপনি এফডিতে ইনভেস্ট করলেন, 7% রিটার্ন পেলেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেন, সেখানেও 7% রিটার্ন পেলেন। এবার আপনি আমায় বলুন আপনি কোনটা প্রেফার করবেন? অবশ্যই এফডিটাই করবেন। আপনি বলবেন রিস্ক নিলাম মিউচুয়াল ফান্ডেতে, তারপরেও যদি সেটা এফডিরই সমান রিটার্ন দেয় তাহলে আমি কেন মিউচুয়াল ফান্ডে যাবো, তার থেকে তো এফডি ভালো। ঠিক তাই তো? তো শার্প রেশিওতে আমরা সেটাই দেখছি যে আমি কতটা রিস্ক নিয়ে কতটা এক্সেস রিটার্ন পেতে পারছি। যদি আমার শার্প রেশিওটা 1-এর বেশি হয় তাহলে বলবো খুব ভালো। যদি শার্প রেশিওটা 1-এর কাছাকাছি হয় তাহলেও সেটাকে বলবো ঠিক আছে। কিন্তু যদি শার্প রেশিও কমের দিকে হয়, 1-এর নিচে হয় বা তারও আরো কম হয়, তাহলে বলবো যে সেটা পুয়ার পারফরমেন্স বা পুয়ার রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন। এর পরের যে রেশিও সেটার নাম আলফা। এটাতেই কিন্তু আপনার ফান্ড ম্যানেজারের স্কিল চেক হবে। মানে ফান্ড ম্যানেজার বেঞ্চমার্ক যেটা আছে সেই বেঞ্চমার্কের তুলনায় কতটা বেশি রিটার্ন দিতে পেরেছে। যেমন ধরুন একটা লার্জ ক্যাপ অ্যাক্টিভ ফান্ড, তার বেঞ্চমার্ক হচ্ছে লার্জ ক্যাপ ইন্ডেক্স ফান্ড। দেখুন ফান্ড ম্যানেজার যদি নাও থাকতো, আপনি তো ইন্ডেক্সে যদি ইনভেস্ট করতেন কিছু তো রিটার্ন পেতেন। এইবার ধরুন ফান্ড ম্যানেজারকে টাকা দিয়ে রাখছেন, এবার যদি সেই ইন্ডেক্সের থেকে বেশি পারফর্ম করে না দিতে পারে তাহলে আপনি কেন রাখবেন ফান্ড ম্যানেজারকে টাকা দিয়ে? তো সেই কারণের জন্য বেঞ্চ মার্কেট থেকে কতটা বেশি রিটার্ন দিতে পারলো সেটাই হিসেব হয় আলফা দিয়ে। এবার যদি আলফা বেশি হয় তার মানে কি বেঞ্চ মার্কেট থেকে বেশি রিটার্ন দিয়েছে, ফান্ড ম্যানেজারের চাকরিটা থাকবে। আর যদি দেখা যায় যে না বেঞ্চ মার্কেট থেকেও ভালো রিটার্ন দিতে পারেনি, তার থেকে কনসিস্টেন্টলি খারাপ রিটার্ন দিচ্ছে, তাহলে তো আপনি ওই মিউচুয়াল ফান্ডে বেশি দিন ইনভেস্ট করবেন না। একবার দুবার কিছু একটা সময়ের জন্য কম পারফর্ম ঠিক আছে, কিন্তু কনসিস্টেন্টলি যদি দেখা যায় যে আলফাটা কম আছে তাহলে তো বলা যেতেই পারে যে ফান্ডটা ভালো পারফর্ম করতে পারছে না, এর থেকে তো ইন্ডেক্স ফান্ড ভালো। এর পরের যে রেশিও সেটার নাম হচ্ছে এক্সপেন্স রেশিও। এক্সপেন্স রেশিও মানে কি মিউচুয়াল ফান্ডের খরচ চালাতে গেলে মিউচুয়াল ফান্ড হাউস মানে এএমসি আপনারই জমা টাকা থেকে প্রতিদিন অল্প অল্প করে টাকা কেটে নেয়, সেটাই হচ্ছে এক্সপেন্স রেশিও। এইবার সেই রেশিওটা যত বেশি হবে তত ক্ষতি, কারণ আপনার থেকে বেশি টাকা কাটছে। এইবার মিউচুয়াল ফান্ডে একটা জাঁতাকলের ব্যাপার আছে, আপনার ফান্ডে লাভ হোক লস হোক ও তো প্রতিদিন টাকা কাটতেই থাকবে। সুতরাং আপনার প্রফিট হলেও ও টাকা নেবে, আপনার লস হলেও সেখান থেকে টাকা নেবে। সুতরাং ওই টাকা তো মিউচুয়াল ফান্ড কন্টিনিউয়াস কাটছেই। তো এক্সপেন্স রেশিওটা যত কম হবে ততই ভালো, কারণ এটা তো একটা গ্যারান্টেড খরচা, প্রতি মাসে হবেই হবে। এর পরের যে রেশিওটা সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ রেশিও, বিশেষ করে যারা কনজারভেটিভ ইনভেস্টর। এতক্ষণ পর্যন্ত আমরা যে সমস্ত রেশিওর কথা বললাম সেগুলো সব লাভের রেশিও, কত বেশি বেশি রিটার্ন দিচ্ছে। কিন্তু মিউচুয়াল ফান্ডে শুধু লাভই হবে এমনটা তো নয়, মার্কেট ক্র্যাশও করবে, ডাউনও হবে। সুতরাং মিউচুয়াল ফান্ডকে কিন্তু যখন মার্কেট ডাউন হবে তখন কতটা ডাউন হচ্ছে, মানে এই যে ডাউন সাইড প্রোটেকশন কতটা দিতে পারছে সেটা জানাও তো জরুরি। তো সেটা আমরা হিসাব করি শর্ট টিনিয়র রেশিও দিয়ে। শর্ট টিনিয়র রেশিও বলে যে বিপদের সময়, মার্কেট ডাউন হবার সময় আপনার ফান্ড কতখানি তার টেনাসিটি দেখাতে পেরেছে, কতখানি কম নিচে নেমেছে, সেটা দেখা হয় এই শর্ট টিনিয়র রেশিও দিয়ে। হায়ার দা শর্ট টিনিয়র রেশিও গুড, মানে যত শর্ট টিনিয়র রেশিওটা বেশি হবে তার মানে বুঝবেন যে সেই ফান্ডটা নিচে নামার প্রবণতাটা কম। এর পরের যে রেশিও সেটার নাম হচ্ছে ট্রেনর রেশিও। এটাতেও রিস্ক অ্যাডজাস্টেড রিটার্নটা দেখা হয়, কিন্তু এখানেতে মার্কেট রিস্কের তুলনায় এর রিটার্নটা কতটা বেশি সেটা দেখা হয় বিটা দিয়ে, আর সেই বিটার সাপেক্ষে কিন্তু এই ট্রেনর রেশিওটা ক্যালকুলেশন করা হয়। তো এই ট্রেনর রেশিও যত বেশি হবে তত সেটা আপনার মিউচুয়াল ফান্ডের জন্য পজিটিভ বা ভালো। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আর সেটার নাম হচ্ছে রোলিং রিটার্ন। অনেক সময় আমরা কি করি যে পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন চেক করি, যেটা কিন্তু ঠিক নয়। কেন বলছি? মনে করুন কোনো একটা ফান্ড শুধুমাত্র কোভিড এর সময় থেকে স্টার্ট করেছে তার জার্নি। তো কোভিড এর সময় স্টার্ট করার কারণে কি হয়েছে, শুরুতেই সে কিন্তু সস্তায় মিউচুয়াল ফান্ডটা স্টার্ট করতে পেরেছে বা ভ্যালু স্টক গুলোকে কম দামে কিনতে পেরেছে কোভিড এর সময়। এবার সেটাকে যদি আমি স্টার্টিং পয়েন্ট দেখি তাহলে কি হবে, সেইটার তুলনাতে তার পরেতে সবসময় তার
পারফরমেন্সটা বেশি দেখাবে, কারণ স্টার্টিং পয়েন্ট তো কোভিড, যেটা কিনা একদম লো থেকে স্টার্ট হয়েছিল। আবার একটা ফান্ড এমন হতে পারে যে যখন শুরু করেছিল সেই সময়তে সব থেকে বেশি মার্কেট আপ ছিল, এবার তারপরে মার্কেট ডাউন হয়ে গেছে, তাহলে সেই ফান্ডটার কিন্তু খারাপ পারফরমেন্স দেখাবে। তো কোনো একটা জায়গাতে বা কোনো একটা পয়েন্ট টু পয়েন্ট যদি আমি না দেখে যদি এইরকম দেখি যে প্রতি মাসে মাসে, মানে এইরকম ধরুন জানুয়ারি 25 থেকে ফেব্রুয়ারি 25, ফেব্রুয়ারি 25 থেকে মার্চ 25, মার্চ 25 থেকে এপ্রিল 25, প্রতি মাসে মাসে দুটো ফান্ড কেমন পারফর্ম করছে, তাহলে কিন্তু কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে নয়, বরং প্রতি মাসে মাসে দুজনের রিটার্নের কম্পারিজন হবে। তারপরে সেটা যদি একটা গ্রাফে প্লট করি, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে কোন ফান্ডটা কন্টিনিউয়াসলি মাসে মাসে পারফর্মটা ভালো করেছে। তার মানে এই নয় যে প্রতি মাসে দুটোই পজিটিভ দেখাবে, এমন হতে পারে কোনটা নেগেটিভও দেখাবে। যদি দুটোই নেগেটিভ দেখায়, কোনটা কম নেগেটিভ দেখাচ্ছে, আর যখন পজিটিভ দেখাবে কোনটা বেশি পজিটিভ দেখাচ্ছে, এইটা যদি আমি দেখি, তাহলে কিন্তু আমার তুলনাটা খুব ভালো হবে, লজিক্যাল হবে। এইবার তাহলে যে ফান্ডের অ্যাভারেজ রোলিং রিটার্ন বেশি আছে সেই ফান্ডটাকে আমি ভালো বলবো, কিংবা যে ফান্ডের নেগেটিভ পিরিয়ডটা কম আছে সেই ফান্ডটাকে আমি ভালো বলবো। এইবার যে পয়েন্ট বা যে রেশিওগুলোর কথা বললাম সেইগুলোকে ব্যবহার করে আমি দুটো ফান্ডের তুলনা করব, একটা ফান্ড এ আর একটা ফান্ড বি। দুটো ফান্ডের ক্ষেত্রেই এই রেশিওগুলোই কিরকম কিরকম পয়েন্ট আমি পেয়েছি সেটা আপনি দেখতেই পাবেন। আপনি যে কোনো মিউচুয়াল ফান্ডে গেলে এই রেশিওগুলো পেয়ে যাবেন। এইবার ধরুন আমি দুটো ফান্ডের তুলনা করতে চাই, তাহলে এই রেশিওগুলোর এগেনস্টেতে ওরা কিরকম পয়েন্ট পেয়েছে আমি সেটা দেখে নিয়ে তারপরেই তো তুলনা করতে পারবো। মনে করুন এই রকমের দুটো ফান্ডকে আমি পেয়েছি, যেখানে আমি দেখতে পাচ্ছি যে প্রথম ফান্ডের ক্ষেত্রে তার 5 বছরের সিএজিআর রিটার্ন 14%, আর দ্বিতীয় ফান্ডের ক্ষেত্রে তার 5 বছরের সিএজিআর রিটার্ন 15%। আর যদি আমি এসআইপির এক্সআইআরআর দেখি 5 বছরে, সেক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি যে প্রথম ফান্ডের ক্ষেত্রে রিটার্ন 13.2%, আর সেকেন্ড ফান্ডের ক্ষেত্রে রিটার্ন হচ্ছে 13.5%। এইবার এইটুকু দেখে যদি আপনি মিউচুয়াল ফান্ড সিলেক্ট করেন, তাহলে অবভিয়াসলি আপনি দ্বিতীয় ফান্ডটাকেই সিলেক্ট করবেন, যেটাতে রিটার্ন বেশি আছে। কিন্তু এইবার আমরা দেখি যে বাকি যে পয়েন্টগুলো আছে সেইগুলো কি বলছে, সেইগুলো আপনাকে কি দেখাচ্ছে। প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি কি বলেছি, যত কম হয় তত ভালো। এইবার দেখুন প্রথম ফান্ডের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 12%, দ্বিতীয় ফান্ডের ক্ষেত্রে কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 18%। তার মানে দ্বিতীয় ফান্ড কিন্তু বেশি ভোলাটাইল। এইবার শার্প রেশিও, মানে কতটা রিস্ক নিয়ে কতটা রিটার্ন দিল, সেক্ষেত্রে প্রথম ফান্ডের ক্ষেত্রে শার্প রেশিও 1.10, দ্বিতীয় ফান্ডের ক্ষেত্রে শার্প রেশিও 0.72। শার্প রেশিও যত বেশি হয় ততই ভালো, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম ফান্ড কিন্তু শার্প রেশিওতেও ভালো। শর্ট ইন রেশিও মানে হচ্ছে ডাউন সাইড প্রোটেকশন, সেটা কোনটাতে বেশি আছে, প্রথম ফান্ডেতে 1.61, দ্বিতীয় ফান্ডেতে 0.90। এইবার মনে করুন আলফা, সেটা যদি আমি দেখি প্রথম ফান্ডের ক্ষেত্রে আলফাটা ধরুন আমি বললাম 2.5+, দ্বিতীয় ফান্ডের ক্ষেত্রে আলফা 0.5। ঠিক তেমনি ভাবে দেখুন এক্সপেন্স রেশিও প্রথম ফান্ডে কম 0.65, দ্বিতীয় ফান্ডে দেখুন 1.20। বিটা দেখতে পাচ্ছি যে প্রথম ফান্ডে 0.95, দ্বিতীয় ফান্ডে বিটাও বেশি 1.10। ঠিক তেমনি ভাবে ট্রেনর রেশিও, সেটাও প্রথম ফান্ডে বেশি। 3 ইয়ার অ্যাভারেজ রোলিং রিটার্ন প্রথম ফান্ডে 13.8, দ্বিতীয় ফান্ড যেটা সেটাতে কিন্তু ওর রোলিং রিটার্ন বেশি 14.1। এইবার যদি আমি রোলিং রিটার্নের যেটা নেগেটিভ পিরিয়ড সেটা দেখি, সেটা প্রথম ফান্ডের ক্ষেত্রে লো, দ্বিতীয় ফান্ডের ক্ষেত্রে হাই। তাহলে আমি এখান থেকে কি কনক্লুশনে আসতে পারছি যে প্রথম ফান্ড যেটা সেটা রিটার্ন একটু কম হতে পারে ঠিকই, কিন্তু বাকি যে প্যারামিটার্স গুলো আছে সেটা কিন্তু প্রথম ফান্ডেতেই বেশি ফেভারেবল। সুতরাং আপনি যদি ব্যালেন্সড ইনভেস্টর হন, কনজারভেটিভ ইনভেস্টর হন, তাহলে আমি বলবো প্রথম ফান্ডটাই আপনার জন্য ভালো। কিন্তু যদি আপনি খুব অ্যাগ্রেসিভ ইনভেস্টর হন, বেশি রিস্ক নিতে চান, ভোলাটিলিটি আপনার কাছে কিছুই না, তাহলে হয়তো আপনি সেকেন্ড ফান্ডটা নেবেন। এইবার আমরা এই সমস্ত প্যারামিটার্স গুলো তো চেক করে দেখলাম এবং একটা মিউচুয়াল ফান্ডকে সিলেক্ট করলাম। কিন্তু এক্ষেত্রে আপনাকে একটা কথা বলে দিই যে এই কোয়ান্টিটেটিভ যে মেথড, এরও কিন্তু কিছু লিমিটেশন আছে। প্রথম যে লিমিটেশন সব থেকে গুরুত্বপূর্ণ, এই যে রেশিওগুলো আমরা ক্যালকুলেশন করলাম এগুলো তো সবই পাস্ট ডেটা, গত 3 বছর গত 5 বছরের ডেটা দেখছি। আগামী দিনে কিরকম হবে সেটা তো বলতে পারি না আজকে গ্যারান্টি দিয়ে। সুতরাং অতীতে যেটা ঘটেছে আমি এক্সপেক্ট করতে পারি যে ভবিষ্যতে সেরকম হতে পারে,
কিন্তু সেখানেও কিন্তু কোনো গ্যারান্টি নেই। 2 নম্বর, ম্যানেজার চেঞ্জ হয়ে যেতে পারে বা ফান্ড হাউসের স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু আবার এই রেশিওগুলো ভবিষ্যতে চেঞ্জ হয়ে যেতে পারে। 3 নম্বর, মার্কেট সাইকেল চেঞ্জ হয়, সেটাও গুরুত্বপূর্ণ, কারণ মার্কেট সাইকেল চেঞ্জ হলেই পোর্টফোলিওতে যে স্টকগুলো আছে সেই স্টকগুলোর বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে, তাদের শেয়ার প্রাইস চেঞ্জ হয়ে যাবে, তাহলে কিন্তু এই রেশিওটা কিন্তু বদলে যেতে পারে, তো সেটা একটা সমস্যা। 4 নম্বর যেটা, যে এই নাম্বার দেখে শুধুমাত্র আপনি কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস তো করলেন, কিন্তু এই নাম্বার দেখে কি এর পোর্টফোলিওটাকে বুঝতে পারবেন? এই পোর্টফোলিওর ভেতরে কি আছে, পোর্টফোলিওর কোয়ালিটিটা কেমন, সেটা তো শুধু নাম্বার দিয়ে বিচার হয় না। সুতরাং এটা বলা যেতে পারে যে এই কোয়ান্টিটেটিভ মেথড এটা একটা স্ক্রিনিং পারপাসে আপনি ইউজ করতে পারেন, কিন্তু এটাই ফাইনাল নয়। এইখান থেকে আপনি শর্টলিস্ট করতে পারেন ফান্ডেতে, তারপর সেই ফান্ড শর্টলিস্ট করার পরে আপনাকে কিন্তু কোয়ালিটেটিভ অ্যাপ্রোচটাও কাজে লাগাতে হবে। ফান্ডের পোর্টফোলিও চেক করতে হবে, পোর্টফোলিওর কনসেন্ট্রেশন চেক করতে হবে, ফান্ডের ম্যানেজার কি আছে সেটা জানতে হবে, এএমসি কেমন সেটা দেখতে হবে, এরকম আরো অনেক কিছু জিনিস দেখতে হবে। সেইগুলো দেখে তবেই কিন্তু রাইট মিউচুয়াল ফান্ড সিলেক্ট করা সম্ভব। এইবার এই মিউচুয়াল ফান্ড সম্বন্ধে যদি আপনি আমার পার্সোনালাইজড অ্যাডভাইস পেতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরেতে আপনি যোগাযোগ করতে পারেন।